ফার্স্ট সেমিস্টার ইভিএস এর সেকেন্ড চ্যাপ্টার ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম মানে বাস্তুবিদ্যা ও বাস্তুতন্ত্র, এই চ্যাপ্টার থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা এসএকিউ নিয়েই আজকের ভিডিওটা। শুধুমাত্র এগুলোই যদি তোমরা পরীক্ষায় পড়ে যাও তাহলে কিন্তু এখান থেকে বেশ কিছু তোমরা পরীক্ষায় কমন পাবে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, 1 নম্বরে কোয়েশ্চেন রয়েছে বাস্তু সংস্থান বা বাস্তুবিদ্যা বা ইকোলজি বলতে কি বোঝায়। প্রাণীবিজ্ঞানী হেকেলের মতে জীবের একটি সুনির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার ঘটনা হলো ইকোলজি। আক্ষরিক অর্থে ইকোলজি কথাটি মানে হলো বাস্তুস্থান সম্পর্কে জ্ঞান অধ্যয়ন। সামগ্রিক অর্থে জীবাণু, উদ্ভিদ, প্রাণী, মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনুসারে জৈব এবং অজৈব উপাদানগুলির মধ্যে সুনিয়ন্ত্রিত ও সক্রিয়ভাবে যে অবিরাম কাজ চলছে সেই বিষয়ে বিশদে জ্ঞান অর্জন করাকে বাস্তু সংস্থান বা ইকোলজি বলে। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর প্রশ্ন, ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? বিজ্ঞানী হেকেল। এটা কিন্তু তোমাদের 1 নম্বরে আসতে পারে, সেই জন্য ইম্পর্টেন্ট বলে এর সাথেই কিন্তু রেখেছি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কাকে বলে? বাস্তুতন্ত্র বা বাস্তু রীতি বা ইকোসিস্টেম বলতে একটি নির্দিষ্ট স্থানের পরিবেশ, ওই পরিবেশের বসবাসকারী জীবগোষ্ঠী এবং ওই জীবগোষ্ঠী ও পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের ফলে উৎপন্ন অবস্থাকে বোঝায়। এবার নেক্সট কোয়েশ্চেন দেখো, ইকোসিস্টেম কথাটি প্রথম কে ব্যবহার করেন? 1935 সালে বিজ্ঞানী টান্সলে সর্বপ্রথম ইকোসিস্টেম কথাটি ব্যবহার করে। নেক্সট কোয়েশ্চেন, বাস্তুতন্ত্রের প্রধান নীতিগুলি কি কি? পরিবেশের একক হলো বাস্তুতন্ত্র, যা পরিবেশের জড় ও জীবন উপাদানের মিলিত ফসল। 2 নম্বর, জীবমণ্ডল হলো সবচেয়ে বড় বাস্তুতন্ত্র। 3 নম্বর, বাস্তুতন্ত্রের প্রভাবে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সুস্থায়ী হয়েছে। 4 নম্বর, প্রাকৃতিক পরিবেশ ও সজীব উপাদানগুলি একে অন্যের ওপর ক্রিয়া করে ও প্রভাব বিস্তার করে। পরের কোয়েশ্চেন দেখো, স্বভোজী জীব বা উৎপাদক উপাদান কি? স্বভোজী উপাদান বলতে বাস্তুতন্ত্রের মধ্যে সেই সব জীবকে বোঝায় যেগুলি সৌরশক্তি শোষণ করে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন প্রভৃতি বিভিন্ন অজৈব উপাদানের সাহায্যে খাদ্য তৈরি করতে পারে। শৈবাল, সবুজ উদ্ভিদ, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া প্রভৃতি হল বাস্তুতন্ত্রের স্বভোজী উপাদানের উদাহরণ। পরের কোয়েশ্চেন, সর্বভুক খাদক কি? খাদ্যের জন্য যে সমস্ত প্রাণী খাদক হিসাবে উদ্ভিদ এবং অন্যান্য জীবজন্তুকে খেয়ে বেঁচে থাকে তাদের সর্বভুক খাদক বলে, যেমন মানুষ। প্রাথমিক খাদক কাদের বলা হয়? যে সমস্ত খাদক খাদ্যের জন্য সরাসরি উৎপাদক অর্থাৎ সবুজ উদ্ভিদের ওপর নির্ভর করে তাদের প্রাথমিক খাদক বলে। এরা সবাই শাকাশী বা তৃণভোজী প্রাণী, যেমন গরু, ভেড়া, ছাগল, শামুক, ঝিনুক ইত্যাদি। ইংরেজি ভাষান্তরে প্রাথমিক খাদকদের প্রাইমারি কনজিউমার বলে। এবার দ্বিতীয় স্তরের উৎপাদক কাদের বলা হয়? প্রাথমিক খাদকদের দ্বিতীয় স্তরের উৎপাদক বলা হয়, যেমন গরু, ভেড়া, ছাগল প্রভৃতি শাকাশী বা তৃণভোজী প্রাণী। এরা দ্বিতীয় স্তরের উৎপাদক কারণ মাংসাশী খাদক প্রাণীদের অর্থাৎ শিকারী প্রাণীদের এরা খাদ্যের যোগান দেয়। যেমন সাভানা তৃণভূমিতে জেব্রা হলো সিংহের খাদ্য, তাই জেব্রা দ্বিতীয় স্তরের উৎপাদক। পরের কোয়েশ্চেন দেখো, মাইক্রো কনজিউমার বা বিয়োজক কি? বাস্তুতন্ত্রের যে সমস্ত উপাদান মৃতজীবী অর্থাৎ যারা মৃত উদ্ভিদ ও খাদকদের মৃতদেহ বিয়োজিত করে আবার সরল রাসায়নিক যৌগে পরিণত করে তাদের বিয়োজক বলে, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি। পরের প্রশ্ন দেখো, ইকোটোন কি? ইকোটোন হলো দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের সীমানায় গড়ে ওঠা ওই দুই বাস্তুতন্ত্রের মিশ্র অবস্থা, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে দুটি পৃথক বাস্তুতন্ত্রের মধ্যে পরিবর্তন ও মিশ্রণের অবস্থাকে ইকোটোন বলে, যেমন নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের বাস্তুতন্ত্র এবং
মরুভূমির বাস্তুতন্ত্রের মধ্যবর্তী মিশ্র বাস্তুতন্ত্র হল ক্রান্তীয় সাভানা তৃণভূমি, তেমনি সমুদ্রের বাস্তুতন্ত্র ও স্থলভাগের বাস্তুতন্ত্রের মধ্যবর্তী হল উপকূলের বাস্তুতন্ত্র। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, উৎপাদক ও খাদক প্রাণীদের মধ্যে তফাৎ কি? উৎপাদকরা কি হয়, স্বভোজী বা উৎপাদকরা নিজেরাই নিজেদের খাদ্য তৈরি করতে পারে বা গ্রহণ করতে পারে, কিন্তু খাদকরা কি হয়, পরভোজী শ্রেণীর। এরা নিজেদের খাদ্য উৎপাদন করতে পারে না, তাই এরা উদ্ভিদ ও অন্যান্য প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে। আর উৎপাদকরা কি, সৌরশক্তিকে সরাসরি কাজে লাগাতে পারে ও দেহে আবদ্ধ করতে পারে। অপরদিকে খাদকরা কি করে, খাদক প্রাণী সৌরশক্তিকে নিজেদের দেহে আবদ্ধ করতে পারে না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে বলবো, তোমরা কেউ যদি হিস্ট্রি অনার্স পাস, এডুকেশন জেনারেল, সোশিওলজি জেনারেল, পলিটিক্যাল সায়েন্স জেনারেল পড়তে চাও, তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া কারো যদি স্টাডি মেটেরিয়ালস লাগে, তাহলে কিন্তু তারাও কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। এবার চলো দেখে নিই পরের কোয়েশ্চেন কি আছে। দেখো, উৎপাদক ও বিয়োজকের মধ্যে পার্থক্য কি? উৎপাদকরা স্বভোজী, এরা সৌরশক্তিকে দেহে আবদ্ধ করতে পারে। বিয়োজকরা অধিকাংশই মিথজীবী সম্প্রদায়, এরা সৌরশক্তিকে দেহে আবদ্ধ করতে পারে না। 2 নম্বর, সবুজ উদ্ভিদের দেহে ক্লোরোফিল থাকার জন্য এরা খাদ্য সংশ্লেষ করতে পারে। অন্যদিকে বিয়োজকদের দেহে ক্লোরোফিল নেই বলে এরা খাদ্য সংশ্লেষ করতে পারে না। এবার চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। নিচ বা নিচে বলতে কি বোঝায়? নিজের বাসভূমি অর্থাৎ হ্যাবিটেটের মধ্যে পরিবেশ অনুসারে প্রাণীর জীবন ধারণের উপায় ও অবস্থাকে নিচ বা নিচে বলে। যে প্রাণী তার বাসভূমির যে এলাকা থেকে তার প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে সেটাই তার নিচ বা নিচে। পরের প্রশ্ন দেখো, খাদ্য শৃঙ্খল কাকে বলে? খাদ্য ও খাদক সম্পর্কের ভিত্তিতে উৎপাদক স্তর থেকে ধাপে ধাপে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির ধারাবাহিক প্রবাহকে খাদ্য শৃঙ্খল বলে। বিজ্ঞানী ওডাম 1966 সালে খাদ্য শৃঙ্খলের যে সংজ্ঞা দিয়েছেন তা হলো খাদ্য খাদক সম্পর্কের ওপর ভিত্তি করে যে নির্দিষ্ট প্রণালীতে খাদ্য শক্তি উৎপাদক থেকে ক্রমপর্যায়ে আরও উন্নত জীবগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়। শক্তি প্রবাহের সেই ক্রমিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন বলে। ঠিক আছে, খাদ্য শৃঙ্খল বানানটা একটু ভুল আছে, ঠিক করে নিও। গ্রেজিং খাদ্য শৃঙ্খল কি? যে খাদ্য শৃঙ্খলে উৎপাদক স্তর থেকে শক্তি ধাপে ধাপে তৃণভোজী ও মাংসাশী প্রাণীদের মধ্যে সংক্রামিত হয় তাকে গ্রেজার বা গ্রেজিং খাদ্য শৃঙ্খল বলে। গ্রেজার বা গ্রেজিং খাদ্য শৃঙ্খলকে বাংলায় চারণভূমি খাদ্য শৃঙ্খলও কিন্তু বলা হয়। আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেন, ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কি? যে খাদ্য শৃঙ্খলে বিয়োজক স্তর থেকে খাদক স্তরে শক্তি ধাপে ধাপে সঞ্চারিত হয় তাকে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বলে। যেমন বিয়োজকদের তৈরি পচা পাতা থেকে ক্ষুদ্র জলজ প্রাণী বা লার্ভা, তার থেকে ছোট মাছ এবং তারপর বড় মাছ। আচ্ছা, এবার পরের কোয়েশ্চেন দেখো, খাদ্য জাল বা খাদ্য জালিকা বা ফুড ওয়েব কাকে বলে? বাস্তুতন্ত্রের মধ্যে বিভিন্ন খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা খাদ্য শৃঙ্খলগুলি নানাভাবে একে অপরের সঙ্গে যুক্ত হলে পরিবেশে বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যে খাবারের আদান প্রদানকে কেন্দ্র করে যে জাল গড়ে ওঠে তাকে খাদ্য জাল বা ফুড ওয়েব বলা হয়। পরের কোয়েশ্চেন দেখো, শক্তি প্রবাহ কাকে বলে? বাস্তুতন্ত্রের সৌরশক্তি রূপান্তরিত হয়ে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হওয়ার পদ্ধতিকে শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো বলে। সৌরশক্তি উদ্ভিদ দেহে এবং রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হওয়ার পর উদ্ভিদ যখন তৃণভোজী প্রাণীর খাদ্যে পরিণত হয় তখন খাদ্যের মাধ্যমে পুষ্টি স্তর অনুসারে শক্তি ধাপে ধাপে ছড়িয়ে পড়ে। পরের প্রশ্ন, লিন্ডেম্যানের 10% নিয়মটি কি? বিজ্ঞানী লিন্ডেম্যান 1942 সালে তার বিখ্যাত 10% নিয়ম বা নীতি অনুসারে বাস্তুতন্ত্রের মধ্যে শক্তি প্রবাহের ক্রমহ্রাসমান বৈশিষ্ট্য ব্যাখ্যা করেন। এই তত্ত্ব অনুসারে দেখা যায় যে খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে 10% শক্তি দেহ গঠনের কাজে ব্যবহৃত হয়। নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে সালোক সংশ্লেষ কাকে বলে? সেটা পড়ে আসছে। এটা দেখো, আলোর উপস্থিতিতে সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে জল ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে এবং কার্বন ডাই অক্সাইডের সম অণু অক্সিজেন ত্যাগ করে। এই শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে উদ্ভিদ সালোক সংশ্লেষ বলে।
ইংরেজিতে এই সালোক সংশ্লেষকে কিন্তু ফটোসিনথেসিস বলে। ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেন দেখো, খাদ্য পিরামিড কাকে বলে? বাস্তুতন্ত্রের মধ্যে খাদ্য খাদক সম্পর্কের ওপর ভিত্তি করে পুষ্টির গঠন বা খাদ্যের যোগান ব্যবস্থাকে পরপর ক্রম অনুসারে সাজালে যে পিরামিড তৈরি হয় তাকে খাদ্য পিরামিড বা ফুড পিরামিড বলে। পরের প্রশ্ন, জীবভর বা বায়োমাস এর পিরামিড কি? কোনো বাস্তুতন্ত্রের খাদ্য স্তর অনুসারে প্রতি বর্গমিটারে শুষ্ক জীবভরের পরিমাণ বা ওজন ক্রমপর্যায়ে সাজালে যে পিরামিড গঠিত হয় তাকে জীবভর এর পিরামিড বলা হয়। পরের প্রশ্ন, শক্তির পিরামিড কি? কোনো বাস্তুতন্ত্রের পুষ্টি স্তর অনুসারে বিভিন্ন জীবের মধ্যে অর্জিত শক্তির পরিমাণ ক্রমপর্যায়ে সাজালে যে পিরামিড গঠিত হয় তাকে বাস্তুতন্ত্রের শক্তির পিরামিড বলে। ইংরাজিতে একে কিন্তু পিরামিড অফ এনার্জি বা এনার্জি পিরামিডও কিন্তু বলা হয়। এবং এটাই ছিল কিন্তু তোমাদের লাস্ট প্রশ্ন, এই চ্যাপ্টারের লাস্ট এসএকিউ। ঠিক আছে, এই কটা প্রশ্ন তোমরা পড়ে গেলে এর মধ্যে থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। আর এই ধরনের ভিডিও তোমরা যদি আরও পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।